আপনারা রাষ্ট্রীয় নির্বাচনে অংশগ্রহণ করেন না কেন? আচ্ছা, আমরা তো একটা ছাত্র সংগঠন। এখন ছাত্র সংগঠনের কাজ যদি হয় রাষ্ট্রীয় নির্বাচনে অংশগ্রহণ করা, তাহলে তার মৌলিকত্ব থাকবে না। যার জন্য যেটা কাজ, আপনি ক্লাস 5-এ যখন পড়েন আপনার একটা বাউন্ডারি থাকে, একটা লিমিটেশন থাকে। আপনি যখন ইন্টারমিডিয়েটে যাবেন তখন আপনার ভিতরে এক ধরনের কোয়ালিটিগুলো তৈরি হবে। আপনি যখন অনার্সে যাবেন, মাস্টার্স যাবেন, এভাবে ধাপে 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 হচ্ছে আপনাকে যেতে হবে। এই জন্য ছাত্র সংগঠন মানে সেখানে ছাত্রদের মধ্যেই সেটা বদ্ধ থাকবে। তা আলহামদুলিল্লাহ আমরা যেখানে সুযোগ রয়েছে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ হচ্ছে, সেখানে আমরা অংশগ্রহণ করছি, সেখানে আমরা ভালো করছি। তবে যারা ছাত্র সংগঠন থেকে বিদায় নেবে বা ছাত্র জীবন শেষ হবে, তখন আমাদের যে কোনো ভাই যে কোনো জায়গা থেকে নির্বাচন করার সুযোগ থাকে। শিবির কি তাদের বইয়ের দ্বারা মানুষের ব্রেন ওয়াশ করে? এটা কি সত্য? আচ্ছা দেখুন, ব্রেন ওয়াশটা যে কোনো ওয়াশের ক্ষেত্রে দুইটা মিনিং থাকে, একটা পজিটিভ মিনিং, একটা হলো নেগেটিভ মিনিং। এখন ব্রেন যদি সত্যিকার অর্থে ময়লা আবর্জনা যুক্ত থাকে, আগে তারপর সেটাকে যদি আপনি ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারেন, তাহলে তো এটা তো পজিটিভিটি। আর ব্রেনটা যদি পরিষ্কার থাকে, আর পরিষ্কার জিনিসের মধ্যে যদি ময়লা ঢুকিয়ে ময়লা জিনিস যদি ওয়াশ করা হয়, তাহলে তো সেটা ধ্বংসের দিকে চলে যাবে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠানোর ক্ষেত্রে সবচেয়ে বড় একটা উদ্দেশ্য ছিল এই যে ওয়াশ করা, ওয়াশ। এটা কেমন? সূরা আল্লাহ কোরআনে যেটা বলেছেন যে কামা আরসালনা ফিকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম, আপনি তাদেরকে পরিশুদ্ধ করবেন। অর্থাৎ এই জাহিলিয়াত সম্পূর্ণ মানুষগুলোর মধ্যে বিভিন্ন চিন্তা তাদের মধ্যে এসে জড়ো হয়। একটা হাদিস আছে যে প্রত্যেক বনি আদমকে আল্লাহ তাআলা দ্বীনি ফিতরাতের উপর জন্মগ্রহণ করান। তার মধ্যে সবসময় সিস্টেমটা হচ্ছে ভালোর বিষয়গুলোর প্রতি সে ঝুঁকে পড়বে, অর্থাৎ ভালো দিকে সে সবসময় ঝোঁক প্রবণতা থাকবে। আমরা যদি চিন্তা করি যে আমাদের যখন নিচের কোনো নিকট আত্মীয় অথবা আমাদের ভাই বোনদের মধ্য থেকে অথবা পরিবারের মধ্যে যখন একজন নতুন সন্তান ভূমিষ্ঠ হয়, দেখবেন তার চেহারার মধ্যে কি একটা নির্মলতা থাকে, তার মধ্যে কোনো পাপ এই চেহারার মধ্যে কখন আপনি খুঁজে পাবেন না। কিন্তু দেখেন এই মানুষগুলোই একটা পর্যায়ে গিয়ে সমাজের সবচেয়ে দুর্দর্শ হয়, সবচেয়ে খারাপ হয়। আজকে যদি বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসীকে, তাহলে সেও তো যেদিন জন্মগ্রহণ করেছিল নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করেছিল, কিন্তু কোন প্রক্রিয়া তাকে আজকে সবচেয়ে বড় সন্ত্রাসী হিসেবে বানালো? আমাদের যিনি শেখ হাসিনা, খুনি হাসিনা, চিনেন তো আপনারা? তিনি যে কাজগুলো গত 15 বছর করছে, তো উনি যেদিন জন্মগ্রহণ করেছিল সেদিন কি ওনার চেহারার দিকে তাকিয়ে কেউ বলছে যে এই মহিলাটা বাংলাদেশে এই কাজগুলো করবে ভবিষ্যতে? করে নাই। তো তাহলে কি হলো? তার মাঝখানে শয়তান এসে তাকে এমন ওয়াশ করেছে, পুরোপুরি সে একটা ময়লা আবর্জনাযুক্ত ব্রেনের তৈরি হয়েছে। আর ছাত্র শিবিরের কাজ হচ্ছে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম যে কাজটা করেছে, ওয়াইযাক্কিকুম, আপনি তাদেরকে পরিশুদ্ধ করবেন। আবু যর গিফারির জীবনী পড়বেন, তিনি একজন ডাকাত ছিল, ডাকাতের সর্দার ছিল ডাকাতে, কিন্তু আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামের ছোঁয়ার মধ্য দিয়ে ওনার ভিতরে এমন পরিবর্তন হয়েছে, তিনি আবু যর গিফারি হাদিস শাস্ত্রে অনেক বড় অবদান রেখেছিল এবং ইসলামের অনেক বড় খেদমত তিনি করতে পেরেছেন, সম্মানের জায়গা অনেক বড় বেড়ে গিয়েছিল। আমরা বেলাল রাদিয়াল্লাহু তাআলার কথা জানি, তিনি একদম কৃতদাস ছিল, কিন্তু আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামের এই ছোঁয়া পেয়ে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামের যে পরিশুদ্ধতার প্রক্রিয়া, এর মধ্য দিয়ে তিনি অনেক মর্যাদাবান মানুষ হিসেবে, যদিও তিনি কৃতদাস ছিল, কালো কুচকুচে ছিল, কিন্তু আজকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা সম্মানকে আল্লাহ তাআলা কোথায় নিয়ে গিয়েছেন। এজন্য আমাদের এই ব্রেন ওয়াশ, তথাকথিত যে সমাজে নেগেটিভ ব্রেন ওয়াশ, সেটা না, বরং আমরা চাই আমাদের এই পরিশুদ্ধতার মধ্য দিয়ে একজন ভালো মানুষ হিসেবে সবাই নিজেকে তৈরি করবে। বাংলাদেশে বর্তমান নানান সমস্যার মধ্যে উল্লেখযোগ্য হলো বেকারত্ব, বিসিএস মুখিতা, নিয়োগ স্বচ্ছতা ও সুব্যবস্থার অভাব। বর্তমান শিক্ষা ব্যবস্থার যত পর্যাপ্ত কারিগরি শিক্ষা নেই, এই সমস্যাগুলো সমাধানে ছাত্র শিবিরের পক্ষ থেকে কী কী উদ্যোগ নেওয়া হচ্ছে? আচ্ছা দেখুন, এই সমস্যাগুলো এটা দীর্ঘদিন ধরে সমস্যা হয়ে আসছে এবং রাষ্ট্রের একটি সামষ্টিকভাবে বিশ্লেষণ করলে এটা রাষ্ট্রের অনেক বড় সমস্যাগুলোর অন্তর্ভুক্ত। তো ছাত্র সংগঠন হিসেবে আমরা সব কিছুকে একেবারে রিমোট কন্ট্রোলের মতো আসলে সমাধান করতে পারবো না। আমরা উদ্যোগ নিতে পারি, আমরা মানুষদের ভিতরে সচেতনতা তৈরি করতে পারি, রাষ্ট্রের কাছে দাবিগুলো উত্থাপন করতে পারি। সাদেক কামাল বলেছেন যে আমরা শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের জন্য অথবা শিক্ষা ব্যবস্থা সংশোধনের জন্য 30 দফা দাবি সরকারের কাছে উত্থাপন করেছি এবং আমরা বিশ্বাস করি, ছাত্র শিবির এটা বিশ্বাস করে, এই 30 দফা দাবিগুলো সময়ের ব্যবধানে আজ হোক, কাল হোক, 5 বছর পরে হোক, 10 বছর পরে হোক, প্রত্যেকটা দফা বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। 1997 সালে বৈষম্য বিরোধী কোটা ব্যবস্থা বিরুদ্ধে ছাত্র শিবির প্রথম ভয়েস রেজ করেছিল। আলহামদুলিল্লাহ সেটা হয়তো 97-98 সালে আমরা সফলতা লাভ করি নাই, 2000 সালে করি নাই, কিন্তু একটা ক্রমবর্ধমান ধারাবাহিকতার মধ্যে গিয়ে আমরা দেখি যে 18 সালে এসে এটা টোটালি একটা বড় অর্জন হয়েছে। এবং তার ধারাবাহিকতার মধ্যে মূলত যে ফ্যাসিবাদ, যে হাসিনাকে দীর্ঘদিন ধরে এখান থেকে উৎখাত করা যায়নি, মানুষ নীরবে নিবৃত্তে
তার জুলুমগুলোকে সহ্য করেছে, সে কোটা ব্যবস্থার যে আন্দোলন সে সূত্রপাত ধরে তার পতন নিশ্চিত হয়েছে। ইন দ্য সেম ওয়েতে আমরা প্রত্যেকটা সমস্যা নিয়ে আমরা ভাবি, আমাদের চিন্তা আছে, আমরা সে মানুষগুলো তৈরি করব যাদের হাত ধরে আজ হোক কাল হোক একটা প্রজন্ম অবশ্যই এই পরিবর্তনগুলো করবে।